নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর্ডানাল টেক্স। ইসরায়েল এবং আমেরিকার অপারেশন ফিউরির আজকে 3 নম্বর দিন, যেখানটায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি মারা গিয়েছে এবং ওয়েস্টার্ন মিডিয়া যেটা বেশি বেশি করে দেখাচ্ছে যে এই হামলার ফলে ইরানের অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে এবং ইরান অনেকটা পিছনে হটে এসছে এবং ইরান তাদের পারমাণবিক যে পরীক্ষা নিরীক্ষাগুলো চালাচ্ছিল সেইগুলো বন্ধ করে দেবে। যদি আপনারা এরকম কিছু ভেবে থাকেন তাহলে সেটা সম্পূর্ণরূপে ভুল। ইরান কিন্তু এরকম কোনো কিছুই করছে না। ইরান কিন্তু ভেনেজুয়েলা বা ইরাক নয়, যে ইরাকে সাদ্দাম হোসেনকে মেরে দিয়েছে, তারপর তাদের রেজিম চেঞ্জ হয়ে গিয়েছে, ক্ষমতার হস্তান্তর হয়ে গেছে, এরকম কোনো ব্যাপার নেই। ইরানকে যদি আপনারা এরকম ভেবে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল ভাবছেন। ইরান ভেনেজুয়েলার মতন নয় যে যেখানটায় তাদের দেশের লোকেরা তাদের রাষ্ট্রপতিকে চাইছিল না, সেখান থেকে রাষ্ট্রপতিকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং নতুন ভাবে সেখানটায় আর একটা সরকার গঠন করছে। আয়াতুল্লাহ খামেনির প্রতি ইরানের সাধারণ মানুষদের একটা অংশের প্রচন্ড ভালোবাসা আছে এবং একটা অংশের ভালোবাসা নেই। আর আয়াতুল্লাহ খামেনি কিন্তু ইরানের এই শক্তির মূল উৎস কেন্দ্র নয়। 1979 সালে যখন ইরানে যখন আয়াতুল্লাহ খামেনি সরকার গঠন করে এবং সমস্ত কিছু চালায়, তখন কিন্তু ওর উত্তরাধিকার বেছে নেওয়ার প্রক্রিয়া খুব সুন্দরভাবে 4 টায়ারে বিভক্ত করে দিয়ে গিয়েছিল। এই শক্তির উৎস হলো কিন্তু মেনলি আইআরজিসি, যেটা আমাদের দেশীয় মিডিয়াতে দেখাবে ইরানের রিপাবলিকান কমিটি বা কিছু এরকম না। ওর অ্যাকচুয়াল নাম হলো ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যারা ইসলামকে বাঁচিয়ে রাখবে। ইরান কিন্তু প্রক্সি ওয়ার করতে থাকবে এবং আইআরজিসি জানিয়ে দিয়েছে আইআরজিসি কে ভাঙতে হবে ইরানকে থামাতে, এবং আইআরজিসি কে ভাঙা বা থামানো সম্ভব নয়, কারণ আইআরজিসি তে উত্তরাধিকার একজন মারা গেলে আরেকজন কে আসবে, সেরকম কিন্তু পর 4জন কিন্তু ওদের বাঁচা থাকে। সুতরাং ওরাও যে এমন কোনো বোকা দেশ নয় যে অ্যানাউন্স করে দেবে যে এর পরে এ আসছে। সুতরাং আমরা কিন্তু জানছি না আইআরজিসি এখন। আইআরজিসি কিন্তু অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সকে চালায়, যেটা কিন্তু ইরানের একটা প্রক্সি আর্মি, যেটা হিজবুল্লাহ, ইহুতি এদের দিয়ে তৈরি হয়েছে। এই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স কিন্তু ইসরায়েল এবং আমেরিকার এগেনস্টে লড়াই চালিয়ে যাবে। এদেরকে থামানো প্রায় কার্যত অসম্ভব। ইরানের থেকে সব থেকে বেশি বেনিফিট পেয়ে থাকে রাশিয়া এবং চীন, যারা এই আক্রমণটাকে প্রচন্ডভাবে নিন্দা করেছে। কারণ চীনের টোটাল তেলের 80% আসে ইরান থেকে। ইরানের উপর আমেরিকা 1,500-এর উপরে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা লাগিয়ে রেখেছে। তারপরেও চীন কিন্তু ইরানের থেকে তেল কেনে এবং ইউয়ানে তেল কেনে, এবং এই যে টাকাটা ইরান নেয় তার এগেনস্টে চীন ওখানটায় বিভিন্ন রকম এস্টাবলিশমেন্ট তৈরি করেছে। আজকে ইরানকে টেকনোলজি দিচ্ছে, টেকনোলজি ট্রান্সফার করছে, এবং এই যে টেকনোলজিগুলো খুব একটা দামি টেকনোলজি নয়। তারা কিন্তু ড্রোন অ্যাটাক চালাচ্ছে, যেগুলো খুব অল্প টাকাতেই করা সম্ভব। ইউএস এর ফ্লিট আব্রাহাম লিঙ্কন স্ট্রেট অফ হরমুজে আছে এবং ওই স্ট্রেট অফ হরমুজ যাতে না ব্লক হয়ে যায় তার জন্য চেষ্টা চালাচ্ছে। ইরানের আইআরজিসি কিন্তু এই হুমকিটাও দিয়েছে যে ওরা আব্রাহাম লিঙ্কনে অলরেডি 4বার হামলা করেছে এবং স্ট্রেট অফ হরমুজ তারা বন্ধ করে দেবে। আজকে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে বসে বা বাংলাদেশের লোকেরা যদি ভাবতে শুরু করে যে এখানকার যুদ্ধে আমাদের কোনো প্রভাব পড়বে না, তাহলে সব থেকে বড় ভুল। ইরান যদি স্ট্রেট অফ হরমুজ বন্ধ করতে সক্ষম হয়ে যায়, যেটা এখন অপরিশোধিত তেলের দাম $80, সেটা কিন্তু $100 থেকে $150 চলে যাবে এবং সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে থাকবে। ভারতবর্ষের টোটাল সালফারের 70% আসে মিডল ইস্ট থেকে। এখন সালফার আসাও যদি বন্ধ হয়ে যায় তাহলে কৃষিজ পণ্য, কৃষিজ সার এই জিনিসটা তৈরি করা ভারতবর্ষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে এবং সেক্ষেত্রে চাষবাসের প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে, সাধারণ মানুষের অবস্থা ওষ্ঠাগত হয়ে যাবে। এইভাবে কিন্তু ইরান কিন্তু গোটা বিশ্বের উপর একটা চাপ তৈরি করছে। ইরানের এই যুদ্ধে এইবার যদি চীন এবং রাশিয়া দুজনে ইনভলভ হতে শুরু করে তাহলে কিন্তু এটা তৃতীয় বিশ্বযুদ্ধের আকার নিতে বেশি সময় লাগবে না। চীনের উপর এটা একটা অ্যাটাক, চীনের এনার্জি সোর্সের উপর অ্যাটাক। ইরান হলো চীনের এনার্জি সোর্সের 80%, মানে অয়েল ট্রেড করে।
এখন সেখানে চীন যদি এখন ইরানের সাথে অয়েল ট্রেড না করতে পারে, সেটা সরাসরি চীনের উপর হামলা, এটা চীন কোনোভাবেই মেনে নেবে না। ইরান এখন অতর্কিত হামলা চালাচ্ছে আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলোর উপরে। ইরান কুয়েত, কাতার, সৌদি আরব, আমির শাহী প্রত্যেকটা দেশে হামলা চালাচ্ছে এবং ইরান খুব ভালোভাবেই জানে এবং ওয়েল প্ল্যান্ড ভাবে হামলা চালাচ্ছে, যাতে করে এইসব দেশে হামলা চালালে বিশ্বের রাস্তা বন্ধ হয়ে যায়। আজকে মিডল ইস্ট হলো এমন একটা জায়গা যেখান থেকে ভারতবর্ষ, বাংলাদেশ, এই সব জায়গা থেকে ইউরোপ এবং ইউএস এর সাথে কানেক্টিভিটি তৈরি হয়। এখন এই কানেক্টিভিটি চলে গেলে অনেকটা ঘুরে আমাদেরকে যেতে হবে এবং প্রত্যেকে আমরা মুশকিলে পড়ে যাব। আজকে ইরান এই সফট কর্নারগুলোকে, সফট টার্গেটগুলোকে টার্গেট করছে এবং টার্গেট করে এইগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। ইরান বেশি দীর্ঘস্থায়ী যুদ্ধ চায় না, ওরা খুব বেশি হলে 1 মাস পর্যন্ত যুদ্ধ করতে পারে, তার বেশি নয়। এখন দেখার হলো এইটা যে আমেরিকা কি করছে। আমেরিকার কিন্তু একটাই উদ্দেশ্য যে বিশ্বের প্রত্যেকটা তেল রপ্তানি যেখান যেখান থেকে হয়, যেখান থেকে উৎপাদন হয়, সমস্তটার উপর ওর যেন আধিপত্য থাকে। রাশিয়া ছাড়া আমেরিকা পুরো অয়েল ডমিনেট করতে চলেছে আগামী 50 বছর। ভেনেজুয়েলাকে তারা নিজেদের মধ্যে নিয়ে নিয়েছে, সৌদি আরব, আমির শাহী, কাতার, এদেরকে তো অলরেডি আমেরিকা কন্ট্রোল করে। একমাত্র ইরান এবং ইরাক, যারা আমেরিকার কন্ট্রোলে ছিল না, তাদেরকে এখন কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করছে। সুতরাং এইটা ভাবলে চলবে না যে ইরানের উপর হামলা হয়েছে মানে আমরা এখানে সেফ বা সুরক্ষিত থাকব। এই হামলার একটা বড়সড় এফেক্ট আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার উপর পড়তে চলেছে। এখন আমি একটাই প্রশ্ন করতে চাই আপনাদেরকে, দর্শকের সামনে, এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের আকার নিতে পারে? চীন এবং রাশিয়া কি ইনভলভ হবে? আপনাদের কি মনে হয়? যদি আপনাদের মনে হয় তাহলে সেটা কমেন্ট সেকশনে এসে জানান। এবং আপনাদের জন্য আরো একটা আমার জিওপলিটিক্যাল প্রশ্ন থেকে যাবে যে স্ট্রেট অফ হরমুজ কোন দুটো সাগরকে যুক্ত করেছে, সেটা কমেন্ট সেকশনে লিখে জানান। আর আমার ভিডিও দেখতে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি নিয়মিতভাবে বিভিন্ন রকম কন্টেন্ট এনে আপনাদেরকে এন্টারটেইন করতে চেষ্টা করব।